সবাইকে নমস্কার। মহাকাশে ভারত বানিয়ে ফেললো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইতিহাস, যেটি দেখে বিশ্ব পুরো কেঁপে গেছে। এবং ভারতের ইসরো বা ডিআরডিও কিন্তু এই কার্যটি সম্পন্ন করেনি, এটি করেছে ভারতের এক প্রাইভেট কোম্পানি। এবং এই কোম্পানিটি কিন্তু সম্প্রতি ইউনিকর্ন অর্থাৎ এর ভ্যালুয়েশন $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকা ক্রস করে গেছে। এবং এই কোম্পানিটি কিন্তু ভবিষ্যতে ইলন মাস্কের স্পেস এক্স এটিকেও কিন্তু টক্কর দিতে পারে। এবং আমি কোন কোম্পানির কথা বলছি এবং তারা কি রকেট বানিয়েছে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের এই প্রাইভেট কোম্পানিটির নাম হচ্ছে স্কাইরুট অ্যারোস্পেস কোম্পানি এবং এরা কিন্তু বানিয়ে ফেলেছে ভারতের প্রথম প্রাইভেট মেড রকেট, যেটির নাম দেওয়া হয়েছে বিক্রম-1। তবে বিক্রম-1-এর বিশেষত্ব কি চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, এই রকেটের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে এর অরবিটাল অ্যাডজাস্টমেন্ট মডিউল টেকনোলজি বা স্পেস ট্যাক্সি প্রযুক্তি। আসলে সাধারণ যেসব রকেট হয় সেগুলিতে ব্যবহার করা হয় সলিড ফুয়েল টেকনোলজি, অর্থাৎ রকেটের ইঞ্জিনে একবার আগুন লাগার পর রকেট কিন্তু একটানা মহাকাশের দিকে চলতে থাকে। সেটি কিন্তু মহাকাশের যে বিভিন্ন স্তর আছে, যেমন ধরুন লোয়ার আর্থ অরবিট কিংবা হচ্ছে জিওসিনক্রোনাস অরবিট, সেখানে কিন্তু বিভিন্ন যে পর্যায় বা স্তর থাকে সেখানে ক্রমবর্ধমানভাবে রকেটটি যাতায়াত করতে পারে না। ধরুন আমেরিকার কোনো একটি কোম্পানি ভারতের কোম্পানিকে বলল তাদের স্যাটেলাইটটি লোয়ার আর্থ অরবিটে প্রতিস্থাপন করতে, এবং ভারতের একটি কোম্পানি এই স্কাইরুট কোম্পানিকে বলল তাদের রকেটটি জিওসিনক্রোনাস অরবিটে বা অন্য আরেকটি অরবিটে প্রতিস্থাপন করতে। এটি কিন্তু নর্মাল রকেট করতে পারবে না এবং করতে গেলে খুবই সমস্যা হবে। এই কারণে ডিফারেন্টলি আলাদা আলাদা রকেট পাঠাতে হবে, আলাদা আলাদা অরবিটে স্যাটেলাইট ডিপ্লয় করতে বা প্রতিস্থাপন করতে। কিন্তু এই যে বিক্রম-1 রকেট, এর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে রমন-2 ইঞ্জিন, এক বিশেষ ধরনের লিকুইড ফুয়েল ইঞ্জিন। অর্থাৎ এই বিক্রম-1-এর মাথার দিকে লিকুইড ফুয়েল রাখা আছে এবং এই বিক্রম-1 রমন-2 ইঞ্জিনের মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনটিকে চালনা করবে একবার, বন্ধ করবে একবার, ফলে বিভিন্ন অরবিটে কিন্তু পৌঁছে যেতে পারবে এবং রকেট এবং কোম্পানির ডিমান্ড অনুযায়ী বিভিন্ন অরবিটে গিয়ে বিভিন্ন স্যাটেলাইট ডিপ্লয় করতে পারবে। ফলে কি হলো, বারবার আর রকেট পাঠাতে হবে না, একটি রকেটেই কিন্তু মাল্টিপাল কাজ করা যাবে। ফলে এটি কিন্তু অর্থ সাশ্রয় করবে এবং টাইম বাঁচাবে, কেননা একটি রকেট বানিয়ে মহাকাশে পাঠাতে অনেক সময় লাগে, টাকাও লাগে, এবং প্রত্যেকবার যে রকেট সফলভাবে পৌঁছে যাবে তারও কিন্তু গ্যারান্টি নেই। ফলে এটি কিন্তু বিক্রম-1-এর সবথেকে গুরুত্বপূর্ণ স্পেস ট্যাক্সি প্রযুক্তি। ট্যাক্সির মতনই, বুঝতে পারছেন, এক স্থান থেকে অন্য স্থানে যেখানে খুশি যেতে পারবে মহাকাশে এক প্রকার। ভারতের প্রাইভেট স্পেস সেক্টরে এটি কিন্তু একটি যুগান্তকারী পরিবর্তন এবং যুগান্তকারী আবিষ্কারও বটে। এবং ভারতের এই প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কি জানেন ভারতের প্রথম প্রাইভেট রকেট বিক্রম-1 কিন্তু স্টিল বা লোহা দিয়ে বানানো হয়নি, বরং বানানো হয়েছে সম্পূর্ণ কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল, কার্বন ফাইবার, কার্বোটিনিয়াম নামক জিনিসপত্র দিয়ে। এবং এই স্কাইরুট কোম্পানিটি এর যে ইঞ্জিন অর্থাৎ রমন-2 ইঞ্জিন, এটি কিন্তু বানিয়েছে 3D প্রিন্টিং এর মাধ্যমে। অর্থাৎ ওখানে কিন্তু কোনো মুভেবল পার্ট নেই, অর্থাৎ নড়াচড়া করার মতন কোনো বিষয় নেই। যেমন যে মোটরসাইকেলের ইঞ্জিন বলুন বা গাড়ির যেসব ইঞ্জিন আছে সেখানে কিন্তু বিভিন্ন পার্ট আছে, সেগুলি আলাদা আলাদাভাবে বানিয়ে স্ক্রুর মাধ্যমে একসাথে সংযুক্ত করা হয়, তারপরে একটি ইঞ্জিন বানানো হয়। কিন্তু 3D প্রিন্টিংয়ে কি হয়, লেজারের মাধ্যমে কিন্তু লোহার গুঁড়ো বলুন, লোহার গুঁড়ো না, অন্যান্য যেসব ধাতুর গুঁড়ো আছে সেটি ব্যবহার করে কিন্তু ডাইরেক্টলি প্রিন্ট করা হয়। ফলে ওখানে কিন্তু নড়াচড়া করার কোনো জিনিসই নেই, ফলে রকেটে কিন্তু স্টেবিলিটি আসে এবং রকেট বিফল হওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যায়। এটি কিন্তু এই রমন-2 ইঞ্জিনের সবথেকে বড় বিশেষত্ব। এর ফলে ইঞ্জিনের কিন্তু আকারও ছোট হয় এবং ওয়েটও কিন্তু কমে যায়, ফলে রকেটের শক্তি কিন্তু আরো বৃদ্ধি পেয়ে যায়। কেননা ইঞ্জিনের ওজন তো কমে যাচ্ছে কিন্তু শক্তি তো বৃদ্ধি পাচ্ছে, ফলে রকেট কিন্তু আরো বেশি ভার নিয়ে মহাকাশে চলে যেতে পারবে। এই কারণেই কিন্তু এই যে ভারতের বিক্রম-1 রকেট, এটি কিন্তু একসাথে প্রায় 350 কেজি মতন ওয়েটের স্যাটেলাইট লোয়ার আর্থ অরবিটে কিংবা আরো ওপরে নিয়ে যেতে পারবে। এবং এটি কিন্তু ভারতের যে ভবিষ্যতের স্পেস রেস সেটিকে আরো সুরক্ষিত করবে এবং ভারত কিন্তু মহাকাশে আরো শক্তিশালী হতে চলেছে। তাছাড়া এই রকেটটি বানাতেও কিন্তু সময়ের পরিমাণ কমে যায়, কেননা একটি নর্মাল রকেট যদি বানাতে 100 দিন প্রয়োজন হয়, কিন্তু এই 3D প্রিন্টিং এর মাধ্যমে এই রকেট বানাতে মাত্র 20 দিনের প্রয়োজন হয়। ফলে বুঝতে পারছেন 80% সময় কিন্তু বেঁচে যাচ্ছে।
এর ফলে কিন্তু কোম্পানির অর্থনৈতিক উন্নতি বাড়বে এবং অর্ডারের পরিমাণও কিন্তু বাড়বে। কেননা অন্যান্য যেসব কোম্পানি আছে যারা নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চায়, তারা তো আর তাদের স্যাটেলাইট পাঠানোর জন্য 1 বছর কিংবা 2 বছর দেরি করতে চায় না। এটাই কিন্তু ইসরোর সব থেকে বড় প্রবলেম, যে ইসরোর কাছে অনেক অর্ডার আছে কিন্তু অত তাড়াতাড়ি ইসরো নিজের রকেট বানিয়ে উঠতে পারছে না। এই কারণেই কিন্তু স্পেস এক্স বলুন কিংবা অন্যান্য যেসব প্রাইভেট কোম্পানি আছে, তারা কিন্তু মহাকাশে ব্যাপক বাজার ধরে রেখেছে এবং এই বাজারে কিন্তু নতুন একটি কোম্পানির এন্ট্রি হতে চলেছে, সেটি হচ্ছে আমাদের স্কাইরুট অ্যারোস্পেস, যারা 20 দিনের মধ্যে এক প্রকার নিজেদের রকেট বানিয়ে মহাকাশে প্রেরণ করতে সক্ষম। এই রকেটটি প্রমাণ করে যে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি এখন আর শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটি কিন্তু মহাকাশেও পৌঁছে গেছে। এবং ডিফেন্স এবং স্পেস টেকনোলজির এই আপডেট ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশ্বের যে স্যাটেলাইট লঞ্চিং মার্কেট আছে সেখানে কিন্তু আধিপত্য বজায় করে বসে আছে ইলন মাস্ক এবং তার স্পেস এক্স কোম্পানি। তবে ভারতের স্কাইরুট অ্যারোস্পেস কিন্তু ভবিষ্যতে এই ইলন মাস্ককেও চ্যালেঞ্জ করবে এবং দেখবেন ভবিষ্যতে ভারতে আরও এই ধরনের অনেক কোম্পানি গড়ে উঠবে। যেমন ধরুন অগ্নিকুল কসমোস, এরা কিন্তু চেষ্টা করছে রিইউজেবল রকেট বানানোর, অর্থাৎ রকেটটি মহাকাশে গিয়ে স্যাটেলাইট ডিপ্লয় করবে, তারপরে রকেটটি আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবে, ফলে রকেটের অপচয় কিন্তু হবে না। এর পাশাপাশি এই যে স্কাইরুট অ্যারোস্পেস এত সাফল্যতা পাচ্ছে, এর পেছনেও কিন্তু ইসরোরও অবদান আছে। কেননা ইসরো কিন্তু এই স্কাইরুট বলুন বা অগ্নিকুল কসমোস এদেরকে শ্রীহরিকোটায় নিজেদের রকেট উৎক্ষেপণ করার জন্য সুযোগ করে দিচ্ছে, টেকনোলজির অ্যাক্সেস দিচ্ছে, যেগুলি কিন্তু অন্যান্য দেশের যেসব কোম্পানি আছে তারা কিন্তু অত সহজে দেয় না এবং দিলেও অনেক সময় লেগে যায়। কিন্তু ইসরো কিন্তু এই স্কাইরুট অ্যারোস্পেসকে খুব দ্রুত নিজেদের লঞ্চিং প্যাড ব্যবহার করার জন্য অনুমতিও দিচ্ছে এবং অন্যান্য যেসব টেকনিক্যাল জিনিসপত্র হয় সেগুলিও কিন্তু ইসরো প্রোভাইড করছে এই কোম্পানিগুলিকে, যেটি একটি খুবই ভালো জিনিস। আর এই সব কোম্পানিগুলি কিন্তু ভারতের অর্থনীতিকে যেমন শক্তিশালী করছে, এর পাশাপাশি ভারতের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট সেটিকেও সুরক্ষিত করছে এবং ভারতের বিদেশ নীতি এর দ্বারা কিন্তু শক্তিশালীও হচ্ছে, প্রভাবিত হচ্ছে। কেননা যেসব গরিব দেশ বলুন বা সাউথ ইস্ট এশিয়ার দেশ আছে, তারা কিন্তু ভারতের মাধ্যমে তাদের স্যাটেলাইটকে মহাকাশে লঞ্চ করতে পারবে। তারা যদি আমেরিকা, জাপান, ফ্রান্স বা রাশিয়ার কাছে যায় তখন কিন্তু স্যাটেলাইট লঞ্চের খরচা অনেক বেড়ে যায়। এই কারণে কিন্তু এই দেশগুলি ভারতের কাছেই আসবে, ফলে ওই দেশগুলি কিন্তু ভারতের উপর এক প্রকার ইনডাইরেক্টলি নির্ভরশীল হবে, যার ফলে ভারতের প্রভাব কিন্তু ওই দেশগুলির উপরেও বাড়বে। কেননা স্যাটেলাইট লঞ্চ করা কিন্তু শুধু একটি জিনিস না, স্যাটেলাইট লঞ্চ করার পরে নিচে ডেটা সেন্টার বানাতে হয়, কমিউনিকেশন সেন্টার বানাতে হয়, যার দ্বারা স্যাটেলাইট পরিচালনা করা হবে। এগুলি কিন্তু করতে ভারতের বিভিন্ন প্রাইভেট কোম্পানি অন্যান্য দেশকে সাহায্য করবে, ফলে যেদিকেই যাবেন ভারতেরই কিন্তু ফায়দা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।